রাজনীতিতে কোনো ইস্যু তৃণমূল কংগ্রেস, মমতা, অভিষেক ব্যানার্জি এরা খুঁজে পাচ্ছে না। এরা কিন্তু আসল ইস্যু থেকে মানুষের মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করতে পারে এবং এর আড়ালে হয়তো এরা আরও বড় কিছু করবার প্ল্যানিংয়ে আছে। এদের এই মানসিকতা এটা অনেক দিন থেকেই আছে। যাদেরকে এরা টার্গেট করে কিংবা যাদেরকে মনে হয় যে এরা ভবিষ্যতে আমাদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, তাদের এরকম ফেক ফটোশপ, আগে তো ফটোশপ হতো, এখন এআই মাধ্যমে ফেক ফটোজ, ফেক ভিডিওস, ফেক ভয়েস তৈরি করে এরা জনগণের সামনে নিয়ে আসছে এবং তাদের একটা চরিত্র হরণ করার চেষ্টা এরা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ আজকের দিনে দেখুন খুবই বুঝতে শিখেছে। গ্রামের মানুষরাও আজকের দিনে আস্তে আস্তে জানতে পারছে যে ফেক কি আর কোনটা জেনুইন। তো এটা করে তারা তো একটা বাজে কাজ করছেই, কিন্তু এই যে কাজগুলো করে এটাতে কি রাজনীতির স্তরটাকে এরা নামিয়ে দিচ্ছে, যে লেভেলটা থাকা উচিত, হ্যাঁ, একটা মিনিমাম ডিসেন্সি মেনটেন করা উচিত, সেটা এরা করছে না। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। যেই পশ্চিমবঙ্গ স্টলওয়ার্ট রাজনীতিতে দিয়েছে, সিআর দাস থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার পরবর্তীকালেও যারা এসছে, তাদের সাথে আমাদের আইডিওলজিক্যাল ম্যাচ না থাকতে পারে, কিন্তু একটা সবাই মিনিমাম ডেকোরাম মেনটেন করে গেছে রাজনীতিতে। সেটাই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে এই টিম, সোশ্যাল মিডিয়া টিম, এরা কিন্তু এই স্তরটাকে পুরোপুরি টেনে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে, নোংরা জায়গায় নিয়ে গেছে। এবং আমাদের উচিত, যারা সাধারণ মানুষ এবং যারা কার্যকর্তা আছে, যে আমরা যাদের বিরুদ্ধেগুলো হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আছি আমরা এবং দাঁড়িয়ে থাকব, এবং আমরা এক হয়ে এর বিরুদ্ধে লড়াই লড়ব। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো করে, এই ফেক ভিডিওস, ফেক ছবি, এগুলোকে ভাইরাল করার চেষ্টা করে এরা কিন্তু আসল ইস্যু থেকে মানুষের মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছে এবং এর আড়ালে হয়তো এরা আরও বড় কিছু করবার প্ল্যানিংয়ে আছে। যে সাধারণ যারা কার্যকর্তা আছে, বিজেপির কিংবা হিন্দুত্ববাদী যারা আছে, তারা এটা নিয়ে কিছুদিন উল্টে থাক, আমরা বড় কিছুর প্ল্যানিংটা আর তার এক্সিকিউশনটা আমরা করব। তাই জন্য আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। এরকমই বিষয় একটা আমার মাথায় আসছিল, এই যে একটা জিনিস দেখানো হচ্ছে আর একটা জিনিস করা হবে, ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতন ব্যাপারটা তলায় তলায় একটা ঘোট পাকছে। আমরা দেখছি যে মুর্শিদাবাদ জেলা বারংবার অশান্ত হয়েছে, ওয়াকফের আন্দোলনে অশান্ত হয়েছে। সেই মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ তৈরি করা হচ্ছে, যেটা বিতর্কিত নাম দেওয়ার চেষ্টা হচ্ছে, বিতর্ক লাগানো হচ্ছে কার্যত। বাবরি মসজিদ, সরাসরি বলি, রায়ে ছিল যে বাবরি মসজিদ করা যাবে না। পরবর্তীকালে বাবরি মসজিদের বিকল্প জমির যে নাম দেওয়া হয়েছিল মসজিদের, সেটারও নাম অন্য হয়েছিল রায়টাকে গুরুত্ব দিয়ে। তো হুমায়ুন কবির কি ফাঁদছেন? তিনি কি মুর্শিদাবাদে আরেকটা ওই মোথাবাড়ির মতন ঘটনা ঘটাতে চাইছেন ভোটের আগে? এরকম ভয় দেখাচ্ছেন কেন তিনি? সরাসরি গতকালও ভিডিওতে তিনি ভয় দেখিয়েছেন। দেখুন, হুমায়ুন কবির পুরোপুরিভাবে মোগলরা যেভাবে এসে ভারতে অত্যাচার এবং রাজত্ব করার চেষ্টা করেছিল, যদিও বা প্রত্যেক পিরিয়ডে আমাদের রাজারা যারা ছিলেন তারা সংঘর্ষ করেছেন, লড়াই করেছেন, তাদেরকে শান্তিতে বসতে দেয়নি এবং তাদের রাজত্ব স্বীকার করে নেয়নি। এটা ভুল আমাদের পড়ানো হয়েছে যে আমরা এতদিন পরাধীন ছিলাম, স্লেভ ছিলাম, এরকম নয়। এবং প্যান ইন্ডিয়া কোনোদিনই পরাধীন ছিল না। হ্যাঁ, সেভাবে প্রত্যেক সময়ে মানে প্রত্যেক পিরিয়ডে আমাদের রাজা মহারাজারা এবং গুরুরা তারা এই ইসলামিক জেহাদ কিংবা সুলতানদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং কখনো মেনে নেয়নি। আর এই হুমায়ুন কবিরও ঠিক সেই মোগলরা যা করেছিল, উনি নিজেকে সেই মোগল মনে করছে, ঠিক আছে, এবং সেরকমই একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে যে উনি এখানে বসে উনি হুকুমত করবেন
এবং মুর্শিদাবাদের উনি বেতাজ বাদশাহ হওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং এই বাবরি মসজিদের যে টপিকটা তুলে নামটা দিয়ে উনি আরও মিডিয়া অ্যাট্রাক্ট করছেন। এবং আমরা এটা সময়তে দেখেওছি যে আমরা ধরুন এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন, ওনার যে ওনার যখন মৃত্যু হয়, ওনার যে জানাজা গেছিল বা ডেড বডি গেছিল, সেখানে কত লোক আমরা দেখেছি। কিন্তু আমরা ইয়াকুব মেমনের সময় কত লোক রাস্তায় নেমেছিল সেটাও দেখেছি। আফজাল গুরুর ফাঁসি দেওয়ার পর কত লোক ভিড় করেছিল সেটাও দেখেছি। তাই জন্য এখানকার সাধারণ মুসলিম, কলকাতায় লাদেনের জানাজা পড়া হয়েছিল বা ইমাম বরকতি একসময় সেটা হ্যাঁ, পুরো ধর্মতলা ভিড় হয়ে গেছিল। তো এখানকার যারা সাধারণ মুসলিম আছে, তার মধ্যে লোকালও আছে এবং বাংলাদেশ থেকে আসা জিহাদিরাও আছে, রোহিঙ্গারাও আছে, এরা যে আসলে কি চায় সেটা হুমায়ুন কবির খুব ভালো করে জানে এবং সে ওই কার্ডটাই খেলার চেষ্টা করছে। কিন্তু ভোটের মাহলও আছে, সে তার মাথায় কি চলছে জানা নেই, কিন্তু সে একটা যেন নিজেকে একটা আজকের যুগে মোগল বাদশাহ মনে করছে এবং নিজেকে সেরকমভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। কিন্তু আমি হুমায়ুন কবিরকে এটাও বলে রাখতে চাই যে যেরকমভাবে কর সেবকরা ওই বাবরি ধাঁচা সেটাকে মাটিতে মিশিয়ে দিয়েছিল, এক না একদিন সেরকম আবার কর সেবক তৈরি হবে এবং ইনি যদি আবার বাবরি মসজিদ তৈরি করেন সে হিন্দুদের আঘাত দিয়ে, তাহলে সে এটাকেও আবার মাটিতে কোনো না কোনো দিন হয়তো কর সেবকরা আসবে আবার মাটিতে মিশিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বক্তব্য খুব এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি মতুয়াদের সভা থেকে যেটা বলেছিলেন যে তিনি সারা ভারতবর্ষকে হিলিয়ে দেবেন। তো একজন মহিলা, বয়স হয়েছে তার, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয়, কিন্তু একজন মহিলা ভারতবর্ষ হিলিয়ে দেবেন, এটাকে কিভাবে দেখছেন? কি হেলাবেন উনি, সেটা তো উনি বলছেন দেশকে আমি নাড়িয়ে দেবো, সব জায়গায় ঝাঁকিয়ে দেবো আর কি, আমাকে যদি লড়তে আসো আমার সঙ্গে আমি গোটা দেশ হিলিয়ে দেবো। জানি না উনি হেলাতে ঝাঁকাতে নাড়াতে ওস্তাদ কিনা, কি কি হেলাবেন নাড়াবেন আমি তো বুঝতে পারছি না। যাই হোক, উনি গোয়া হেলাতে গেছিলেন, গোয়াতে গিয়ে গোহারান হেরেছিলেন, তাই না? তৃণমূল তো গোয়ায় ইলেকশন লড়েছিল, সেখানে গিয়ে গোহারান হেরেছিলেন। ত্রিপুরাতে গিয়ে মুখ পুড়িয়ে এসছে। তো এই দুটো রাজ্যতে গিয়ে ওনার যদি এই দশা হয়, উনি নাকি সারা ভারতকে হিলিয়ে দেবেন। তার থেকে ভালো উনি পশ্চিমবঙ্গে আছেন, হ্যাঁ, আমাদের কষ্ট দিচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন। ভারতকে আর যন্ত্রণা দেবার দরকার নেই, কেননা 2026-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সব হেলাহেলি সব বন্ধ হয়ে যাবে তারপর। আর আমার মনে হয় যে এই 26-এর রেজাল্ট দেখার পর এখানকার মানুষ যেভাবে ওনাকে উত্তরটা দেবে, সাধারণ মানুষ, উনি যা অত্যাচার করেছেন, ওনার ক্যাডাররা, ওনার নেতা নেত্রীরা যা অত্যাচার সাধারণ মানুষদের উপর করেছে এবং হিন্দুদের উপর লাগামহীন যে সন্ত্রাস চালিয়েছে, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। তাই অত বড়বাড়ানি ফরফরানি সব বন্ধ হয়ে যাবে, আর কিছু দিনের অপেক্ষা। এতদিন আমরা সকলে দেখেছি বালি চুরি হতে, কয়লা চুরি হতে, এখন দেখছি চোখ চুরি হয়ে যাচ্ছে। এমনকি আরজিকর কাণ্ডের সময়ও দেহাংশ চুরির অভিযোগ উঠেছিল। এই নয়া চুরি, মানুষের দেহের পাট পুর্জা বিক্রি হয়ে যাচ্ছে, এমন অভিযোগ উঠছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, এটা নিয়ে আমার মনে একটা সিরিয়াস তদন্ত হওয়া উচিত। চোখ চুরির কথা এটা রিসেন্টলি এসছে, কিন্তু এটা ছাড়াও এই যে মেডিকেল কলেজগুলো আছে, মর্গ আছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে যেগুলো আছে, আর পশ্চিমবঙ্গে যেভাবে জেহাদি নেক্সাস গড়ে উঠেছে, এতে আমাদের দেশের বাইরেরও যে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো আছে তাদের যে এজেন্ট সেখানে আছে, তো কোনো কিছু ইম্পসিবল নয়। মানুষের অঙ্গ, সেটা নিয়ে একটা র্যাকেট হতেই পারে এখানে, এবং আমার মনে হয় হচ্ছে, কিডনি বলুন এবং বাকি পার্টস বলুন, এটা নিয়ে একটা র্যাকেট পশ্চিমবঙ্গে চলছে। এখানকার লোকেদেরকে বাইরে কাজের নাম করে নিয়ে গিয়ে তাদের অর্গানস বিক্রি করে দেওয়া, এগুলো হচ্ছে।
এবং এর একটা বিশেষ তদন্ত হওয়া উচিত, এবং এই ব্যাপারটাকে আরও বড় করে মানুষের সামনে তুলে ধরা উচিত যে কি মারাত্মক, কি ভয়ঙ্কর একটা সরকার পশ্চিমবঙ্গে গত 14 বছর ধরে রাজত্ব চালিয়ে যাচ্ছে, সেই 2011 থেকে এই আজকে 2025 হলো। আর এটা খুবই সিরিয়াস ম্যাটার। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একটা আপডেট আছে যে উনি তদন্তের আশ্বাস দিয়েছেন এবং একটা কমিটি হয়েছে, কিন্তু এই রাজ্যের কমিটির উপরে অনেকেরই আস্থা নেই, বিশেষ করে বিরোধীদের তো আস্থা নেই, এবং অনেক ক্ষেত্রে আমাদের দেখেছি, অভয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যে তার পরিবার আস্থা রাখেনি সরকারের তদন্ত বা সরকারি এই প্রশাসনতন্ত্রের উপরে। তো যদি তদন্ত করতে হয়, কিন্তু তার আগেই তৃণমূলের তরফ থেকে পরিবারকে টাকা পয়সা অফার করা হয়েছে এমনটা অভিযোগ উঠছে। তো যদি তদন্ত হয় তার আগেই টাকা দেওয়া হচ্ছে, এর মানেটা কি? দেখুন, পরিবারকে একটা ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দিচ্ছে, এবং আমি মনে করি যে পরিবার ছাড়া, আমি যতদূর শুনেছি দেখেছি, আমি ডাইরেক্ট পরিবারের সাথে গিয়ে দেখা করতে পারিনি, তারা মানে ইকোনমিক্যালি খুবই ডাউন আর কি, প্রবলেমে আছে। তো আমি মনে করি যে যে সরকারের ফান্ড থেকে দেবে কেন? গাফিলতিটা হচ্ছে ইন্ডিভিজুয়ালসদের। আর যদি চুরি হয়ে থাকে, কোনো র্যাকেট হয়ে থাকে, তাতেও যারা জড়িত তারা হচ্ছে কিছু ব্যক্তি জড়িত। তো যারা ওই সময় সেখানে ডিউটিতে ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিংবা তাদের সম্পত্তি থেকে কিছু কনফিস্টিকেট করে এদেরকে দেওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সরকারি ফান্ড থেকে কেন? সেই সরকারের ফান্ডটা তো হচ্ছে ডেভেলপমেন্টের জন্য। সরকারের কিছু আমলা, কিছু কর্মচারী কিংবা কিছু নেতা, তাদের চুরি কিংবা তাদের গাফিলতির জন্য সাধারণ মানুষের পকেট থেকে টাকা কেন নিয়ে যাবে? তো তাদের যে অর্থ আছে, তাদের যে জমি জায়গা আছে, সেখান থেকেই কনফিস্টিকেট করে যারা ভুক্তভোগী তাদেরকে দেওয়া উচিত। এবং এটা নিয়েও একটা আমার মনে হয় মুভমেন্ট হওয়া উচিত যে যারা যারা জড়িত, যারা যারা যুক্ত, দে মাস্ট পে দ্য প্রাইস ফর দেয়ার নেগলিজেন্স। দাদা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী 15ই আগস্ট দিল্লি থেকে বলেছিলেন যে ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে এটা একটা বড় ইস্যু তিনি তুলে ধরেছিলেন এবং হাই লেভেল কমিটি করবেন বলেছিলেন। এসআইআর হওয়ার পর দেখা যাচ্ছে পিলপিল করে পালাচ্ছে বিভিন্ন বর্ডার থেকে, তার মধ্যে হাকিমপুরের অনেকগুলো ভিডিও আপনি হয়তো দেখে থাকবেন এবং মিডিয়াতে বেশ চর্চায় রয়েছে। তো এসআইআর হওয়ার পর এই কি ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার যেটা হচ্ছিল সেটা কি খানিকটা রোধ করা গেল? দেখুন, ইলেকটোরালি তো খানিকটা রোধ করা যাবে, কিন্তু যেখানে গ্রাউন্ডের দখলের ব্যাপার আছে, আমি মনে করি এটা ততক্ষণ সফল হবে না যতক্ষণ না সাধারণ হিন্দুরা রাস্তায় নামবে এবং সেই চ্যালেঞ্জটাকে হেড অন অ্যাকসেপ্ট করবে। শুধু সরকারি তন্ত্র দিয়ে কিংবা সরকারিভাবে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে কিন্তু ডেমোগ্রাফিক ব্যালেন্স কিংবা এটা আনা সম্ভব নয়, আর এটা উচিতও নয়। সাধারণ হিন্দুরা কেন, এই ডেমোগ্রাফি যে ইমব্যালেন্সটা হচ্ছে, এটা সাধারণ মুসলিমরা তারাই করছে। তারা দারুল ইসলামের জন্যে হোক কিংবা শরিয়াত এস্টাবলিশ করার জন্যে হোক, গ্রেটার বাংলাদেশের জন্যে হোক কিংবা সব কম্বাইন করে যা আসছে সেটা হোক, তারা সেই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। তারা সাধারণ মুসলিম। সেখানে সাধারণ হিন্দুর করণীয় কি? শুধু কি সরকারের উপর ভরসা করবে? শুধু কি একটা ভোট দিয়ে সে থেমে যাবে? শুধু কি ট্যাক্স দিলেই সে মনে করছে তার দায়িত্ব শেষ? না, সেটা নয়। তাকে, সেটা হচ্ছে মিনিমাম সে একটা মানুষ করতে পারে। সারা বছরে কিংবা 2 বছর 3 বছর ছাড়া বিভিন্ন রকম ভোট ইলেকশন আসে, সে সেখান থেকে নিজের আধ ঘন্টা কি 15 মিনিট সময় দিয়ে একটা ভোট কাস্ট করছে। অল্প কিছু সময় করে সে বাকি যে মানে সে যে পেট্রিয়টিক ন্যাশনালিস্ট, সে তার পরিচয় দিচ্ছে। কিন্তু রাস্তায় তাকে নামতে হবে, তাকে রিয়েল জগতে কিছু করতে হবে, করে তার যে আমরা এখানকার ভূমিপুত্র, আমাদের সুপ্রিমেসিটাকে সেখানে এস্টাবলিশ করতে হবে। তাহলে এই ময়দানটা আমরা কিন্তু জিততে পারবো না, হেরে যাব। আমার একটা ব্যক্তিগত উপলব্ধি আছে, সেটা আমরা দেখেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায়ও সেই খবরটা দেখা যাচ্ছে যে
ধীরে ধীরে লোয়ার লেভেলের ইকোনমি, মানে নিম্ন শ্রেণীর যে ইকোনমির জায়গাটা, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে এবং ওদের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারপরে বাজারে যারা সবজি এখন পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, একদম বোঝা যাচ্ছে যে তারা নতুন মানুষ, তারা ভারতীয় নন, তাদের আচার আচরণ ভিন্ন, এবং মাংসের দোকান, এইগুলো সমস্ত, মানে আমি বলছি খুচরো অর্থনীতি হিন্দুদের কি হাত থেকে বেরিয়ে যাচ্ছে? প্রায় ভেবে রাখুন কলকাতার মতো জায়গায় প্রায় পুরোটা বেরিয়ে গেছে, আর প্লাস কিছু ডিস্ট্রিক্টসে পুরোপুরি হাত দিয়ে বেরিয়ে গেছে। ট্যাক্সি ড্রাইভার, অটো, টোটো, ই রিক্সা যাকে বলছে, হকার্স, এমনি ধর্মতলায় যান, গ্র্যান্ড হোটেলের ওখানটা পুরো ফুটপাথটা ওদেরই দখলে আছে। মাংসর দোকান, কেটারিংয়ে যে সার্ভিস বয়েজ হচ্ছে তারা, রান্না করার লোক, এগুলো বেশিরভাগ এখন আজকের দিনে কিন্তু ওরা ডমিনেট করছে, ট্যাক্সি, বাস ড্রাইভার সব কিছু। তো এটা একটা বড় থ্রেট। আমাদের যে ফুড চেনটা, এটা ওদের হাতে চলে গেছে, আস্তে আস্তে ওরা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। আর এটা কত যে ভয়ঙ্কর সেটা আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছে না, বোঝার চেষ্টা করছে না, সেদিকে ভাবছে না। যারা AK-47 নিয়ে গুলি করে কাফেরদের, হিন্দুদের মারছে, যারা বোম বিস্ফোরণ করে বিল্ডিংয়ের পর বিল্ডিং শহর ওড়াবার প্ল্যানিং করছে, যারা পেহেলগাঁওয়ের মতো একটা ট্যুরিস্ট স্পট যেখানে সারা ভারতের ট্যুরিস্টরা যায়, সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হিন্দু হবার কারণে তাদেরকে হত্যা করলো, হিন্দুদের হত্যা করলো। তাদের জিজ্ঞেস করেনি তার কাস্ট কি, জিজ্ঞেস করেনি তুমি কি ভাষা জানো, এটাও জিজ্ঞেস করেনি তুমি পড়াশোনা কতদূর করেছো, ট্যাক্স দাও কি না, কোন রাজনৈতিক দলকে সমর্থন করো, কিচ্ছু জিজ্ঞেস করেনি। শুধু হিন্দু যদি হয় তাকে গুলি করে দিয়েছে, হিন্দু হওয়ার অপরাধে কি কারণে তাকে গুলি করেছে। যারা এরকম মানসিকতার লোকজন, তাদের হাতে আমরা নিজেদের ফুড সিস্টেমটাকে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। যেদিনকে চাইবে তো সেদিনকে কোটি কোটি লোককে এরা শেষ করে দেবে, এমন এমন জিনিস দেবে যাতে আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। এই যে কেমিক্যালটা ব্যবহার করছিল, রাইসিন বোধহয়, তো এগুলো কি হচ্ছে? তাই জন্য আমরা একটা ইনিশিয়েটিভও নিয়েছি, আপনারা বোধহয় জানেন, শক্তি, দ্য হিন্দু ইকোসিস্টেম। আমরা কি করছি যে এটা আমাদের তৈরি করা, যে এখন কলকাতাতে আমরা ফাংশন করছি, যে কোনো খাবার আইটেম, বিশেষ করে চিকেন, মাটন, ফিশ, ফলও আছে, ফ্রুটসও আছে, আপনাদের যেটা দরকার হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, এবং আমরা সেই জিনিসটা ফেয়ার প্রাইসে, বাজারে যা দাম সেই প্রাইসে, জাস্ট অল্প ডেলিভারি চার্জ দিতে হবে, আপনার বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। আমি আশা করব আপনি যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডিসপ্লেতে দিয়ে দেন তাহলে ভালো হয়। তো এই কাজটা আমরা আরম্ভ করেছি, এবং এটা থেকে যদি কিছু প্রফিট হয় সেটা সম্পূর্ণভাবে দেশের কিংবা হিন্দু কজের জন্যই সেটা খরচা করা হবে, এটাই আমাদের মানে মোটো আছে। এবং আপনারা অ্যাসিওর থাকতে পারেন অ্যাটলিস্ট যে এই খাবারে থুতু নেই, এই খাবার আইটেমগুলোতে কোনো কেমিক্যাল মেশানো নেই, বিষ মেশানো নেই, মলমূত্র নেই, এবং এই রোজগারের টাকা দিয়ে জেহাদ হবে না, আপনারই ঘর বাড়ি ধ্বংস করার পরিকল্পনা হবে না, এটা আপনারা অ্যাসিওর থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ দেবদত্তদা আপনাকে। দর্শক, এই এপিসোড কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, কারণ রাজনীতির প্যাটার্নটা আমরা প্রত্যেক দিন দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই প্যাটার্নটাকে স্টাডি করাও দরকার। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি নতুন কোনো বিষয়ে আপনাদের ভিডিও দেখতে আগ্রহ থেকে থাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি কমেন্টসগুলো দাদার পড়ি, আর চেষ্টা করবেন আমার যে সোশ্যাল মিডিয়াটা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স যেটা টুইটার, ইউটিউব, এগুলোকে যদি ফলো করেন দেখবেন বেশ কিছু জিনিস আমি দেওয়ার চেষ্টা করি। যদিও বা আমি অতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই, তবু আমি চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখার। আপনারা এই কজে যদি যুক্ত হতে চান, QR কোড থাকবে, আপনারা সেটা স্ক্যান করে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।